সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। আজকে শুক্রবারের ব্লগ তোমরা পাচ্ছ শনিবারের। আমি মাঝখানে কিছুদিন একটু ব্লগ উলটপালট দিচ্ছিলাম, কারণ শরীরটা একটু ঠিকঠাক ছিল না, তাই টাইমেরও গণ্ডগোল হচ্ছিল। আবার এখন থেকে চেষ্টা করছি ঠিক টাইমে ব্লগ দেওয়ার। সকালবেলায় আমার গাছের ফুল দিয়ে শুরু করলাম ব্লগটা। তা আজকে এবছর আর কি খুব অল্প দুটো মাত্র এই ধরনের শীতের যে গাছ, আমাদের তো গাছ লাগানোর এই ব্যাপারটা ছিল না, সেই কারণে আমরা টবেই গাছ লাগানো ব্যাপারটা ছিল না। আমাদের ব্যাপারটা ছিল বাড়িতে মাটিতেই গাছ লাগাতাম। তারপর তো জানোই তোমরা, আমি অনেকগুলো বছর ভাড়া বাড়িতে কাটিয়েছি, অনেকগুলো বছর বহরমপুরে বেশ কিছু বছর, কৃষ্ণনগরেও বেশ কিছু বছর, অনেকগুলো বছর ভাড়া বাড়িতে কাটিয়েছি। তা ভাড়া বাড়িতে আলাদা করে গাছ লাগানো এই ব্যাপারটা আমার ছিল না, কারণ যতদিন আমি বহরমপুরে ছিলাম ততদিন বুবাইয়ের ব্যাপারটা ছিল। বুবাইকে বড় করা, বুবাইয়ের বুবাইয়ের জন্য অনেকটা টাইম দিতে হতো, এই একটা ব্যাপার ছিল। আর তারপরে যখন কৃষ্ণনগরে আসলাম তখন হয়তো বুবাই চলে গিয়েছিল, উড়িষ্যাতে থাকতো সেই সময়, কারণ ও একটা কোম্পানিতে ঢুকে পড়েছিল, সরকারি পাবে কি পাবে না সেই হিসেব করে ও একটা প্রাইভেট কোম্পানিতে চলে গিয়েছিল। তো সেই কারণে সেখান থেকে সেখানে যাওয়ার ওই টাইমটা আমি একদম ফাঁকা ছিলাম। তা এমন একটা সময় যায়নি যে আমি কিছু করিনি, ফাঁকাই বসে থেকেছি। আমি যখন করিমপুরে ছিলাম 18 বছর ছিলাম করিমপুরে। তো সেই সময় আমি গান বাজনার মধ্যে জড়িত ছিলাম, বুবাইকে মানুষ করা, বুবাই ছোট থেকে বড় হওয়া, আর আমি গান বাজনা একসঙ্গে দুজনে আমি আর বুবাই করতাম। বুবাই তবলা বাজাতো, ওকে তবলা বাজানো শেখানো হতো, কিন্তু তবলাটা এত সুন্দর বাজাতো আর এত তাড়াতাড়ি এতটা দূর এগিয়ে গিয়েছিল, ওকে কোনো টিচার বহরমপুরে আসার পরও প্রত্যেকে বলেছিল যে অরিজিৎ তুমি তবলাটা ছেড়ো না। এতটাই ভালো, যে কোনো কম্পিটিশানে ও ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিয়ে আসতো, এরকম এই জায়গায় ছিল আর কি। তা সেই থেকে যখন পড়াশোনা জোর শুরু হয়ে গেল, এতটা নেওয়ার মতন ক্যাপাসিটি ওর ছিল না যে দুটো একসঙ্গে সমান তালে চালাবে, পড়াশোনা আবার তার সঙ্গে তবলায় দুটো একসঙ্গে চালাবে, এই ক্যাপাসিটিটা ওর ছিল না। তো সেই কারণে ও তবলাটা আস্তে আস্তে ছেড়েই দিতে হলো। তাও সেটা উচ্চ মাধ্যমিকের পরে ছেড়েছে, উচ্চ মাধ্যমিকের ওই সময়টাতে ছাড়া পড়েছে, হ্যাঁ তার আগে ছাড়েনি আর কি। তাই এই রকম ব্যাপার। তা কোনো সময়ই আমি চুপচাপ ফাঁকা বসে থাকিনি। বুবাই ছোট ছিল ঠিকই, কিন্তু সেই সময় কাজ আরও অনেক বেশি ছিল, সংসারের কাজ আরও প্রচুর ছিল। এখন যেমন এই রকম ধরনের বাড়ি, তখন সেরকম ছিল না। আমাদের পায়খানা বাথরুম ছিল অনেকটা দূর ঘর থেকে যে দূরে যে পায়খানা বাথরুম ছিল, সেখানে জামা কাপড় ছেড়ে পায়খানা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। যে শাড়িটা পরে যেতে হতো পায়খানায়, সেটা এসে আমাদেরকে কেচে ফেলতে হতো, কেচে ঘরে উঠতে হতো, এই রকম পরিস্থিতিতে আর কি ছিলাম আমরা। সেই কারণে যে কোনো পরিস্থিতিতে সময়টা বেশি লাগতো, সব কিছুই একটা বেশি ব্যাপারটা ছিল, সময় বেশি লাগতো, কাজ বেশি। তারপর গরু বাছুর ছিল, সারা দিন ওই গরুর চোনা, তারপরে গোবর, এগুলো বাড়ি তো বেশি বড় ছিল না, মোটামুটি বাড়ি ছিল। এবার সেখানে বারান্দার সামনেই বাঁধা থাকতো, আর একদম আমার ঘরটা যেখানটায় ছিল, পরপর 3টে ঘর ছিল আমাদের, 3টে ঘরের মধ্যে আমরা যে ঘরে থাকতাম সেই ঘরটার সামনেই গরুর ওই গোয়াল ছিল আর কি। তো সেখানে ওই রকম গরু বাঁধা থাকতো, আর ওই নোংরা পরিষ্কার প্রতি ইয়েতে, আর আমি ওই দেখতে পারতাম না, ওই জন্য বারবার আমাকে ওগুলো মুছতে হতো, আর আমি নিজেই মুছতাম ওগুলো, যে কেউ মুছে দেবে এই ব্যাপারটাও ছিল না, আমি নিজেই মুছতাম। তারপর বাড়িতে প্রচুর বাচ্চা ছিল, যাই হোক এইগুলো করতে করতে কোনো সময় কাজের শেষ ছিল না। কিন্তু এত কাজের মধ্যেও আমি ঠিক নিজের জন্য সময় বের করে গানটা করে গিয়েছি। তো মানুষ যে যেটা ভালোবাসে, সে কখনোই সেই ভালোবাসার জায়গা থেকে সরে যেতে চায় না। আর একটা ব্যাপার হচ্ছে, অজুহাত তখন আর খোঁজে না, তখন অজুহাত খোঁজে যে কখন আমি সময়টা বের করব, কিভাবে আমি সময়টাকে বের করে সেই সময়টাতে আমি একটুখানি এই কাজটা করব। আর যখন মানুষের সেই কাজটা ভালো লাগে না, তখন অজুহাত খোঁজে যে কী করে আমি ফাঁকি দেবো ব্যাপারটাতে, কী করে আমি ওটা না করে এড়িয়ে যাব।
তা আমার ব্যাপার ছিল তাই, যখন আমার মানে মানে গান করতাম, এতটাই আমি গানে ভালোবাসি, তো যে সেই কারণে আমার ওই টাইমটা শুধু মাথার মধ্যে কাজ করতো যে কোন কাজটা কম করলে, কোন কাজটা কোন সময় করলে আমি 2 ঘন্টা গানের জন্য বের করতে পারবো, 1-2 ঘন্টা আমি গানের জন্য বের করতে পারবো। তা সেই টাইমটা ছিল স্নানের পর। আমি সকালে কখনো গান করতে পারতাম না। সকালবেলায় রান্না, বুবাইকে তৈরি করা, তারপরে ওর বাবা স্কুলে যাবে, ওর কাকু স্কুলে যাবে, এইসব ব্যাপারগুলো ছিল। তারপরে সব স্কুলে চলে যেত। বুবাইকে সব কিছু করার পরে, স্নান করার পর, খাওয়ানোর পর যখন ও ঘুমোতো বা ওকে সব কিছু রেডি করা হয়ে যেত, তখন আমি গানটা নিয়ে বসতাম। তা এর জন্য আমার কোনো অভিযোগ ছিল না যে এত কাজ করতে হচ্ছে, আমি কি করে গান করব, এই ব্যাপারের এই যে অভিযোগটা, এটা ছিল না। অজুহাতটা আর কি, অভিযোগ বলছি, এই অজুহাতটা ছিল না। এই অজুহাতটা ছিল না তার কারণ আমি গানটাকে ভালোবাসতাম। আর যদি ভালো না বাসতাম তাহলে আমি বলতাম যে আমি এত কাজের মধ্যে থেকে এটা কী করে করব, এত কাজ, ছেলে মানুষ করা, সংসারের এত কাজ, একবার দিয়ে আসা স্কুলে, একবার নিয়ে আসা, তারপরে ওরা সব স্কুলে যাবে, তার রান্না, অন্যান্য কাজ, সবজি কাটা, তখন তো সবই কেটে কুটে রান্না করা সব করতে হয়েছে। তারপরে এই ঘর মোছা, বাসন মাজা, বাসন তো একবার মেজে দিয়ে চলে গেল, একবার কি 2বার মাজলো, তার অর্ধেকের বেশি বাসন আবার হতো। আর ঘরে কোনো জলের ব্যবস্থা ছিল না, জলের সেই টিউবওয়েলে গিয়ে করতে হতো। তা এইরকম অনেক রকম পরিস্থিতি ছিল। তারপরে এমন একটা সময় আসলো যে পাশের জায়গা আমরা কিনে নিলাম, সেখানে পায়খানা, বাথরুম, বাড়িঘর সব ছিল, সব শুদ্ধই কিনেছিলাম। তা যখন মানে ওয়াশরুমে গেলে, আমরা ওই স্নান করতে গেলে আমরা পাশের বাড়িতে যেতাম। তা এটাও হয়েছে, বর্ষার সময় 1 হাঁটু জল জমে গেছে, সেই জলের মধ্যে দিয়ে আমি ওই পাশের বাড়িতে, যেহেতু বাড়িটা আমরা কিনেছিলাম, ওই বাড়িতে আমরা যেতাম মানে ফ্রেশ হতে, স্নান করতে। তাই এই রকম দিনের পর দিন গিয়েছে, এত সময় কম, তার মধ্যেও এত কিছু হয়েছে। আর এখন এইটুকু জায়গার মধ্যে থেকেও ভাবি যে মানে এত কাজ, এরকম ভাবি, কিন্তু তা নয়। কোনো একটা কাজ করব মনে করলে সেটা ঠিক যত কাজই থাক তার মধ্যে থেকে ঠিক করা যায়, আর কোনো কাজ করব না মনে করলে তার জন্য প্রচুর অজুহাত খুঁজে পাওয়া যায়। তা আমার এটাই ব্যাপার, কোনো দিনই আমি সেভাবে শুধু বসে থাকি। যে কোনো সময় যে কোনো জিনিস করতে ভালো লাগতো, মানে কাজ ছাড়া, সংসারের কাজ ছাড়া অন্য কিছু করতে আমার ভালো লাগতো, তো সেটাই আমি করেছি। সংসারের কাজ ছাড়া আমি গান বাজনা করেছি, সেলাই ফোড়াই করেছি, প্রচুর সেলাই করেছি। এমনকি এই যে মেশিনে উল দিয়ে যে সোয়েটার বানানো, মেশিনে সোয়েটার তৈরি করা, সে সোয়েটারও আমি শিখেছি, তৈরি করেছি, সেগুলো আমার হাতের কাজ এখনও আছে। তারপরে বাঁধনি প্রিন্ট বলো, মানে এই ধরনের যে সমস্ত কাজ, তারপরে মানে কাঁচের গ্লাসে যে ক্লে দিয়ে তৈরি করে, মানে এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিস আমি সবসময় কন্টিনিউ কিছু না কিছু একটা রান্না কাজের ফাঁকে করে গিয়েছি। কারণ আমার মনে হতো যে সময়টা বসে যে সময়টা আমি বাড়তি, এই সময়টা আমি কী করব, এই সময়টা আমি কী করব, এখন আমি কী করব। যখনই যেটা হতো, গ্রামে থাকতাম ঠিকই করিমপুর, কিন্তু ওখানে এরকম ধরনের শেখানোর মানে খুব ভালো সিস্টেম ছিল। কেউ না কেউ কোনো না কোনো সময় আসতো যে শেখানোর জন্যে, কোথাও থেকে আসতো, তখন সেগুলো খোঁজ খবর নিয়ে, আর যখন আসতো তখন মাইকে অ্যানাউন্স করে জানিয়ে দিত যে এই জিনিসটা এই সময় হবে। তখন আমরা সেইভাবে সেই জায়গায় গিয়ে সেটা শিখতাম। এই ব্যাপারগুলো ছিল। তারপরে উল বোনা, সেটাও কিন্তু আমি সেই করিমপুরেই শিখেছি, বহরমপুরে এসে শিখিনি। তারপর বহরমপুরে আসার পরে বুবাইয়ের পড়াশোনা, তার মধ্যেও আমি গান বাজনা চালিয়ে গিয়েছি, বহরমপুরেও গান বাজনা আমি বন্ধ করিনি। তারপরে সেখান থেকে বহরমপুরে গান বাজনাও আমি বন্ধ না করে আমি চালিয়ে গিয়েছি। তারপর সেখান থেকে কৃষ্ণনগরে গিয়েও আমি গান বাজনা করেছি, কিন্তু সেখানে আবার গিয়ে পার্লারও করেছি। আবার একটা প্রাইমারি স্কুলে কিছুদিনের জন্য ঢুকেছিলাম আর কি, এই প্যারা হিসেবে, এরকম টাইপের, মানে পার্ট টাইমার বলে না, ওরকম হিসেবে একটা প্রাইমারি স্কুলে ঢুকেছিলাম। কিন্তু সেখানে বেশি দিন করিনি, সেখানে 2 মাস করে, কারণ ওই পার্লার করে স্কুল যাওয়া সেটা হতো না, সেই কারণে ওটা বন্ধ করে দিলাম, স্কুলটা বন্ধ করে দিলাম, পার্লারটাই চালিয়ে গেলাম। তো এটাই আমার ব্যাপার, যে কোনো সময়ের জন্য আমি কোনো কিছু না করে শুধু সংসারের কাজ করে বসে থাকা, এটা করিনি। কিন্তু এখন যেটা হচ্ছে, এই সংসারের কাজটাই শুধু আমি ভিডিও করছি, তাই সংসারের কাজের বাইরে আর আমি অন্য কিছু করছি না। তা এটা আমার কাছে
মনে হচ্ছে যেন নিজের কাছে নিজের একটা গিল্টি ফিল হচ্ছে যে আমি ফাঁকি মারছি, হয়তো ফাঁকি দিচ্ছি কোনো কিছুতে। যতই যা করি তাও আমার যেন মনে হচ্ছে যে আমি বোধহয় ফাঁকি দিচ্ছি, এটা বোধহয় আমার ঠিক হচ্ছে না, এই ফাঁকি দেওয়াটা আমার ঠিক হচ্ছে না, এরকম মানে মনে হচ্ছে আর কি। মন থেকে ঠিক মেনে নিতে পারছি না, তাই ভাবছি যে আরও কিছু যদি করা যায়। ইউটিউবটা করছি, ভালোবেসে করছি, এটা ঠিক, ভালো যে বাসি না তা না। হ্যাঁ, কখনো কখনো ভিডিও দিতে সবসময় ইচ্ছে করে না। যেদিন দেখি অনেকটা ওয়াচ টাইম হলো, 2-3টে সাবস্ক্রাইবার বাড়লো, সেদিন খুব ভালো লাগে, পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করে দিই আবার। কিন্তু যেদিন দেখি সাবস্ক্রাইবার একটাও বাড়ছে না, এই যে 383 সাবস্ক্রাইবার, এখান থেকে আর সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি কি করে মনটাকে ঠিক রেখে এগোবো, এটা মাঝে মাঝে ভাবি। আবার ভাবি এখন যেমন এই ভাবনাটা ছেড়ে দিয়েছি যে কটা সাবস্ক্রাইবার হলো, কত ওয়াচ টাইম হলো, এটা আর আমি এখন ভাবি না। এখন আমি ভাবি এটা আমার একটা কাজের মধ্যে পড়ে, আর একটা সময়টা আমার কাটে। আর অনেক বন্ধু আছে যারা বিভিন্ন ভালো ভালো কমেন্ট করে, সেই কমেন্টগুলো পড়তে ভালো লাগে, সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে ভালো লাগে, তাদের ব্লগ দেখতেও আমার ভালো লাগে। আর তারা যে আমার ব্লগটা দেখে কমেন্ট করে, এটা আমার খুব ভালো লাগে। তো সেই আর তাদের পরিবারের অনেক কিছু দেখতে পাই, সেই সমস্ত ব্যাপারগুলোর জন্যে আমার এখন ব্লগ করতে ভালো লাগে। এমন নয় যে আমি শুধু ভালোবেসে করছি তা নয়, এখন আমার অন্যান্য দিকটা ভালো লেগে গেছে আর কি, সেই কারণে আমি ব্লগটা করে যাচ্ছি। তা তোমরা দেখছো আমি সকাল থেকে আজকে শুরু করেছি, অনেক দিন এদিক ওদিক করছিলাম, করতে করতে মানে শরীরটাও ঠিক দিচ্ছিল না, সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না। তা আজকে থেকে আবার ভাবছি যে ঠিকঠাক ভিডিও আবার দেব, তো সেই জন্যই আবার নতুনভাবে শুরু করলাম যে না, এইভাবে ভ্লগ দিতে হবে, এভাবে শুধু বেড়ানোর ভ্লগ ওইভাবে দিয়ে গেলে হবে না। একদিন বেড়াতে গিয়ে 3 দিন ধরে 4-5-7 দিন ধরে 10 দিন ধরে সেই বেড়ানোর ব্লগই দিয়ে যাচ্ছি, কিন্তু ডেলি ভ্লগ আমি সেই ডেলি ভ্লগটা আমি দিচ্ছি না। তো সেটা আমার এখন মাথায় হয়েছে যে না, ডেলি ভ্লগও আমাকে দিতে হবে। তো এই কারণে আমি আর শরীরটা যেই একটু ঠিক হলো, সেই আমি আর বসে থাকলাম না, আবার ডেলি আবার ভ্লগ দিতে শুরু করলাম। তা এই ইউটিউবের জন্য হয়তো অনেকে অনেক কিছু মনে ভাবে যে কেন ইউটিউব করছি, শুধু ইউটিউব করা মানে তো সংসারটা তুলে ধরা হচ্ছে সবার সামনে, এটা প্রচার হয়ে যাচ্ছে, লোকে দেখে ফেলছে, আমার সংসারের সব কিছু মানুষে দেখে ফেলছে। তাই আজকে না হয় আমি ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আগে যখন মানুষ নিজেরাই নিজেদের সব গল্প বাইরে গিয়ে করতো, যখন আমরাই গল্প করেছি, আমার পুজোতে জামা কাপড় কিনে নিয়ে এসে মানুষকে দেখিয়েছি, তখন কিছু হয়নি। যখন আরও অনেক কিছু দেখিয়েছি, ঘর ঝাড়ার সময় এসো গো আমি ঘর ঝাড়লাম, কেমন লাগছে ঘরটা দেখো, এটা করেছি, এরকম বিভিন্ন কাজ যখন আমি করেছি, তখন তো আমরা নিজেরা ডেকে তাদেরকে দেখিয়েছি, তখন তো কিছু মনে হয়নি মানুষের। অথচ এখন সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাড়ি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবারের সকাল থেকে ভিডিওটা ব্লগটা শুরু করে দিলাম। সকাল থেকে দেখলে আমি কি করলাম, বিছানা গোছালাম, এগুলো এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। এরপর কি রান্না হলো, কি রান্না হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার রান্নাঘাটটা যদি গোছানো হয়, সেটা যদি ভিডিও বড় না হয়, তাহলে সেটাও শেয়ার করে দেবো। আর এখন এই যে মেঘা চা করে নিয়ে চলে আসলো, আমরা এখন চা খেতে শুরু করব। চাটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আর চা খেতে ওরাও চা খাবে, ওদের চাও নিয়ে এসেছে, কিন্তু ওরা এখনো আসেনি কেউ সামনে, না বুয়া এসেছে না মেঘা এসেছে, কেউই আসেনি সামনেখানে। তাহলে চাটা খেয়ে দেখে থাকো বাকি সময়টা কি করছি। তো যে বলছিলাম যে এরকম এখন যেমন আমি ইউটিউব করছি বলে হয়তো অনেকে অনেক রকম চোখে দেখে, অনেকেই হয়তো চোখে দেখে, কেউ সামনে বলে, কেউ সামনে বলে না, কিন্তু সেটাই মানুষের ভাবা উচিত যে এই জিনিসগুলো আগে ঘরের মানুষ বাইরে গিয়ে বলে এসেছে, আরও অনেক খারাপ কাজ করে এসেছে, বাইরে গিয়ে খারাপ কথা বলেছে, সংসারের কথা আরও ভালোভাবে বলেছে, বেশি করে বলেছে, কিন্তু আমরা যেটুকু দেখানোর মতো সেটুকুই আমরা শেয়ার করি।
আর যেটুকু শেয়ার করার মতো না আমরা কিন্তু সেইটুকু আর শেয়ার করি না ইউটিউবে। কিন্তু ইউটিউব করি বলে কিছু কিছু কাজকে মানুষ খুব নিচু চোখে দেখে। মানে যেমন ধর পার্লারের কাজ মানেই একটা নোংরা কাজ, এটা মানুষের মনে একটা ধারণা, বিশেষ ধারণা জন্মে আছে যে পার্লার মানেই একটা নোংরা ধরনের কাজ। তো পার্লারটা আমি কখনোই ছাড়তাম না। অনেকেই বলেছে, আমার নিজের বন্ধুও বলেছে যে পার্লারটা খুব নোংরা কাজ। কিন্তু সত্যি কথা, পার্লার নোংরা তাদের কাছে যারা হয়তো নিজেরা নোংরা ভেবে নেয় পার্লারের ব্যাপারটাকে। সব কাজেই নোংরামো আছে, সমস্ত কাজে নোংরামো আছে, কোন কাজটার মধ্যে ভালো খারাপ নেই। যে কোনো কাজের মধ্যে ভালো আছে, যে কোনো কাজের মধ্যে খারাপও আছে। যারা গান বাজনা করে বেড়াচ্ছে তারা সবাই ভালো না তো, তার মধ্যে খারাপ ভালো সবই আছে। যারা সেলিব্রিটি, যারা সিনেমা করে বেড়াচ্ছে বা এরকম আর কি, তাদের মধ্যে সবাই ভালো কি সবাই খারাপ না তো, তাদের মধ্যেও খারাপ ভালো আছে। প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ ভালো আছে, আর সেটা নিজের মধ্যে। আমি যদি নিজে ভালো থাকতে চাই তাহলে আমি অবশ্যই ভালো থাকতে পারবো। পার্লার করা মানেই মানুষটা খারাপ হয়ে গেল, নোংরা হয়ে গেল, এই ধারণাটা যাদের মনে আছে তারা নিজেরাই নোংরা মানসিকতার মানুষ, আমার ধারণা। আবার ইউটিউব করছি বলে আমি একদম নিচু শ্রেণীর হয়ে গেলাম, এটাও যারা ভাবে তাদের সেই ক্ষমতা নেই যে সব কিছু করে তারা সেই জায়গায় পৌঁছবে, সেই কারণে তারা বলে। তা এরকম পার্লার করার জন্য তো অনেকে অনেক নোংরা কথা বলেছে, আমার বন্ধুও বলেছে, কিন্তু সেটা আমি মাখিনি গায়ে, আমি কিছু ভাবিনি। কিন্তু উল্টে যদি ভাবতাম তাহলেই মুশকিলটা হয়ে যেত। যেহেতু উল্টে কোনো কথা আমি ভাবিনি, তাই সেটা আর কোনো ঝামেলা অশান্তি বা কিচ্ছু হয়নি। যে কোনো ব্যাপারে তুমি কাছের মানুষ বলো, দূরের মানুষ বলো, যদি চুপচাপ থাকো তাহলে কিচ্ছু ঝামেলা হবে না, কিছু হবে না। তোমাকে সে বলে যাক, কিন্তু তবুও তোমার কিছু হবে না। কিন্তু যদি তুমি প্রতিবাদ করতে যাও, যেমন সামান্য একটা ঘটনায় বেশ কিছুদিন আগে সামান্য একটা ঘটনায় আমি একটু সামান্য প্রতিবাদ করেছিলাম। সে আমাকে বারবার বলে যায়, শুনি আমি, কিন্তু আমি কিছু বলি না যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক বললো তো কী হয়েছে, এরকম ভেবে আমি চলেছি বেশ কিছুদিন। কিন্তু তারপরে দেখলাম যে না, বারবার শুনলেও হবে না, একবার অন্তত উত্তর দিতে হবে। একবার উত্তর না দিলে মানুষ পেয়ে বসবে। তো সেই একবার যখনই উত্তর দিতে গেলাম তখনই সেটা গন্ডগোল হয়ে গেল। একবার যখন প্রতিবাদ করতে গেলাম তখনই তার কাছে আমি খারাপ হয়ে গেলাম। আর তখন বুঝলাম যে সম্পর্কটা এই পর্যন্তই ছিল, যে চুপ করে থাকলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, কিন্তু তুমি। আজকে আমাদের রান্না হচ্ছে এই যে আলু ফুলকপি পোস্ত। ফুলকপি এখন ভাজা চলছে, আর এখানে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানে ফুলকপির আলুটা ভাজা হয়ে গেছে। তারাও দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এই ঝোলটা পনিরের ঝোল হবে না, মাখাই হবে। তো এটা এখন ফুটতে দিয়েছে, জলটা শুকিয়ে যাবে। আর এটা ফুলকপিটা ভাজা হচ্ছে, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, কারণ জল না বেরোলে একটু সেদ্ধ হবে না, এই কারণে। আর এখানে হয়েছে ডাল আর আলু ভাজা, এই পর্যন্ত রান্না হয়েছে। তাহলে দেখতে থাকো এবার বাকি সময়টা কি করছি। এই যে এখানে পোস্ত বাটা আছে, অনেকটাই পোস্ত, 50 গ্রাম পোস্ত আছে এখানে। একটু বেশি পোস্ত না দিলে অনেকটা তো, এটা আমার কাছে অনেকটা বেশি, অনেকের কাছে হয়তো 50 গ্রামটা কম, কিন্তু আমার কাছে অনেকটা বেশি বলে আমি বললাম যে অনেকটা বেশি পোস্ত দিয়েছি। এই আর এখানে দেখছো এগুলো এইভাবে পড়ে আছে, এগুলো এখন সব ফ্রিজে তুলে দেবো, তারপরে এগুলো সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দেবে জায়গাটা। দেখতে থাকো তাহলে। আলু ফুলকপি পোস্ত কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এর থেকে আর জলটা শুকাবো না, কারণ জল আপনি টেনে নেবে। আমরা এইরকমভাবে ফুলকপি পোস্ত রান্না করি। এবার তোমরা কে কেমনভাবে করো সেটা তো জানি না। সেটাই হলো ব্যাপার। প্রতিবাদ যতক্ষণ তুমি না করবে ততক্ষণ তুমি ভালো, আর প্রতিবাদ করলেই খারাপ। কিছু মানুষ ভাবে যে তারা শুধু বলার জন্যই তৈরি, আর যাদেরকে বলছে তারা শুধু শোনার জন্যই তৈরি। কিন্তু সেই শুনতে শুনতে যখন অন্যরকম হয়ে যায় তখন গন্ডগোলটা ঘটে।
যে শুনতে শুনতে যখন তার মানসিকতা, একটা মানুষকে যদি বারবার কেউ কিছু বলতে থাকে, তার তো শুনতে শুনতে কোনো না কোনো সময় একটা মনের মধ্যে হবে যে আমি বলি, আমি আর কত শুনবো। তাই এই শুনতে শুনতে তুমি যখন বোর হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, তখন যেই তুমি প্রতিবাদটা করতে যাবে, তখনই হয়ে যাবে তুমি তাদের কাছে খারাপ। কারণ তারা তো ভেবেই রেখেছে যে আমি শুধু বলেই যাব, শুনবো না কিছু, এটাই ভেবে রেখেছে। এইটাই হয়ে যায় মুশকিল সম্পর্ক মানুষের সঙ্গে। এই জন্যই বেশি দিন টিকিয়ে রাখা খুব কঠিন। কতদিন মুখ বন্ধ করে রাখবে? যতক্ষণ তুমি মুখ বন্ধ করে রাখবে ততক্ষণ তুমি সবার কাছে ভালো, আর যেই সেই দুর্বল মানুষটা মুখ খুলবে সেই সবার কাছে খারাপ। এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।